চিঠিটা আমার হাতে আছে। কাজী জিয়াউল বাসেত উপসচিব স্বাক্ষরিত চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের একজন সাবেক মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, এই তিনজন না, আরো অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীর ছেলে। কার ছাড়ছেন সরকারের ভিতরে বা প্রশাসনের মধ্যেও এখনো ফ্যাসিস্টদের দোষরা রয়েছে, তাদের উৎখাত করতে হবে। উৎখাত করে না কেন? কেন পারছে না? আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি যে তাদের ভাষাতেই যারা ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগের দোসর, তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে কিংবা বিশেষ উপঢৌকন নিয়ে, চাঁদা নিয়ে তাদেরকে বহাল তবিয়তে রেখেছে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পেলেন আওয়ামী লীগের মন্ত্রী এবং শেখ হাসিনার চাচা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এ সরকার একটা কমিশন গঠন করেছে, যেখানে গণমাধ্যম কমিশন, সংস্কার কমিশন। সেই কমিশন সংস্কারের জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী এবং আওয়ামী লীগের এমপি এবং শেখ হাসিনার চাচা। প্রিয় দর্শক, কেন করা হলো এই কাজটি? তাহলে কি আওয়ামী লীগ সরকারে ফিরে আসতেছে? ভয়ঙ্কর এক অবস্থা। তো এই বিষয় নিয়ে দুইটি আলোচনা শুনবো, এরপর আপনাদেরকে জানাবো ফিরে আসার মূল কারণটা কি হতে পারে। চলুন আলোচনাগুলো শুনি। প্রচ্ছদের শিরোনাম দেখে কেউ কেউ ভাবতে পারেন যে হয়তো স্ট্যান্ডবাজির জন্য এই রকম শিরোনাম দিয়েছি, কিন্তু না, মোটেও না। আমি ব্যক্তিগতভাবে স্ট্যান্ডবাজি করা দূরের কথা, এটাকে আমি খুব প্রচণ্ডভাবে অপছন্দ করি। এটা সত্যি সরকারের একজন উপসচিব স্বাক্ষরিত, আমি চিঠিটা আমার হাতে আছে, কাজী জিয়াউল বাসেত উপসচিব স্বাক্ষরিত চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের একজন সাবেক মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, এই তিনজন না, আরো অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীর ছেলে, সাবেক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক উপদেষ্টার ছেলে, এই ধরনের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি সেখানে ডিটেইলে যাচ্ছি, কিন্তু এই আমন্ত্রণ জানানোর বিষয়টাই আমার মূল আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় অন্য কিছু। আপনাদের প্রথমে জানাই যে যেই চিঠিটার কথা বললাম, যে উপসচিব কাজী জিয়াউল বাসেত স্বাক্ষরিত, এই চিঠিটা সরকারের একটা কমিশন। আমরা জানি সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে সংস্কারের জন্য। এই কমিশনগুলো কিন্তু সরকারের অংশ, সুতরাং কমিশন যখন কাউকে দাওয়াত দেয় সেটা সরকারেরই দাওয়াত। তো অনেকগুলা কমিশনের মধ্যে একটা কমিশন হলো গণমাধ্যম সংস্কার কমিশন। এই কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ আমার খুবই পছন্দের মানুষ, ব্যক্তিগতভাবে আমাদের বেশ ভালো সম্পর্ক, এবং এই কমিশনের অপর সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আমার ভাই বন্ধু, স্থানীয় মানুষজন আছেন। তো এই সংস্কার কমিশন তারা আগামী 27 জানুয়ারি একটা মত বিনিময় সভার আয়োজন করেছে। সেই মত বিনিময় সভাতে এই লোকগুলোকে দাওয়াত দিয়েছে। মত বিনিময় সভায় দাওয়াত করা হয়েছে, তো বলা হয়েছে যে আলোচনার বিষয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাটকো এর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়। তো যে মানুষগুলোর কথা বললাম তারা ওই অ্যাটকো, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স, অ্যাটকোর সদস্য হিসাবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে মানে অনেকেই বা অধিকাংশই দেশে মানে পলাতক, মানে যাদের নাম আমি এর মধ্যে বললাম এরা পলাতক। এরা কোথায় আছে? সাবেক শিক্ষামন্ত্রী চিটাগংয়ের মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল, মহিবুল হাসান নওফেল, মিরপুরের কামাল মজুমদার, কুখ্যাত নানা কারণেই বহুল আলোচিত শিল্প প্রতিমন্ত্রী ছিল কামাল আহমেদ, এবং শেখ হাসিনার মানে বাপের চাচাতো ভাই শেখ কবির হোসেন, অনেক কিছুতে ছিল, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল, ইন্স্যুরেন্স, প্রাইভেট ইউনিভার্সিটি, বহু কিছু দখল করে অনেক কিছুই করেছিল এই লোক। তো তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে কোনো একটা টিভি চ্যানেলের চেয়ারম্যান হিসেবে বা সব মানে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসেবে। অ্যাটকো টেলিভিশন ওনারদের সংগঠন। এখন আমাদের গণমাধ্যম কমিশন বলবে, সংস্কার কমিশন বলবে, হ্যাঁ আমরা মত বিনিময়ের জন্য ডেকেছি অ্যাটকো প্রতিনিধিদেরকে, এখন সেখানে কারা আছে না আছে এটা আমরা দেখিনি বা এটা দেখা আমাদের দায়িত্ব না, হয়তো এই কথা বলবেন। আমি জানি না কি যুক্তি তারা দিবেন, কিন্তু আমি মনে করি এই গণমাধ্যম সংস্কার কমিশনের তারা যে সংস্কার প্রস্তাব পেশ করবেন সরকারের কাছে, তাদের তো প্রথম এবং প্রধান বিবেচ্য বিষয় হওয়ার কথা যে গণমাধ্যমের নামে আসলে কি হয়েছে গত 16 বছর। গত 16 বছরে যে সমস্ত টেলিভিশনকে
লাইসেন্স দেওয়া হয়েছে, দেশের যে সমস্ত টেলিভিশন প্রচারে এসেছে, এগুলোর মধ্যে কতগুলো আসলে গণমাধ্যম আর কতগুলো ফ্যাসিবাদের প্রচার যন্ত্র? প্রথমত এই জিনিসটাকে ডিসাইড করতে হবে, সেপারেট করতে হবে। মানে কেউ একজন একটা টেলিভিশন নাম দিয়ে বাজারে আছে, আপনি সেটাকে একটা গণমাধ্যম বিবেচনা করবেন, তাহলে তো মানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিছুই করা হবে না, কিছু বলার আর কিছু থাকবে না। এই 16 বছর যে মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল একটা জগদ্দল পাথরের মতো, এই কাজটা করবার ক্ষেত্রে এই শক্তির অবিচ্ছেদ্য অংশ হলো কথিত গণমাধ্যমের একটা বড় অংশ, বা এক বড় অংশ না, মানে প্রায় সকলে হাতে গোনা দিয়ে একটা বাদে। এখন আপনি এই অ্যাডকো বা অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স এর নাম দিয়ে ফ্যাসিবাদের একেবারে দোসর না, মালিক, স্টেক হোল্ডার, অংশ, তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন আলোচনার জন্য, মত বিনিময়ের জন্য। তারা এসে আপনাকে তাদের মত জানাবে, পরামর্শ দেবে, এবং সেই অনুযায়ী আপনি সুপারিশ পেশ করবেন সরকারের কাছে। মানে এটাই আমাদেরকে মেনে নিতে হবে, এটাই যৌক্তিক, এটাই কমিশনের কাজ। তা আপনাদেরকে আগে বলি কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রথমত কমিশনের চেয়ারম্যান সহ 12 জন সদস্য তারা আছেন। এর মধ্যে 1 নম্বরে অঞ্জন চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশন স্কয়ারের মালিক। আমরা জানি অঞ্জন চৌধুরী এবং তার ভাই তপন চৌধুরী, আমরা তো এদেরকে চিনি, জানি এরা কারা কি, আমি বিশেষ কিছু বললাম না। কিন্তু এখানে তাকে 2 বার দাওয়াত দেওয়া হয়েছে, মোট 48 জনকে দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে অঞ্জন চৌধুরীর নাম 2 বার, একবার হলেও উনি এই গণমাধ্যম কমিশনের একজন সদস্য। আমি জানি না অঞ্জন চৌধুরী পিন্টু তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য। হয়তো কেউ কেউ বলবেন এই প্রশ্ন আগে তোলেননি কেন? না, আজকে এই প্রসঙ্গে তুলছে, আমি তো কথা বলিনি অনেকদিন। এই লোক গণমাধ্যম কমিশনের সদস্য, তো তাকে গণমাধ্যম কমিশনের সদস্য হিসাবে একবার দাওয়াত দেওয়া হয়েছে, আবার অ্যাডকোর প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি এখন অ্যাডকোর প্রেসিডেন্ট নাই। অ্যাডকোর একটা নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন যাই হোক হয়েছে, সেটাও এখন বাতিলের দাবি উঠেছে, কিন্তু এই লোক এখন আর অ্যাডকোর প্রেসিডেন্ট নাই। সুতরাং তাকে অ্যাডকোর প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে একবার, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসাবে, আবার মাছরাঙ্গা টিভির মালিক হিসাবে। তো এগুলো হয়েছে। আর দাওয়াত দেওয়া হয়েছে ইকবাল সোভান চৌধুরী, আমাদের অগ্রজ সাংবাদিক, কিন্তু তিনি আর কতটা সাংবাদিক অবশিষ্ট ছিলেন বা আছেন এটা আমরা সবাই জানি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার উপদেষ্টা ছিলেন মন্ত্রীর মর্যাদায়, মানে তিনি সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিবাদের অন্যতম অংশীদার, দোসর না। তার টেলিভিশন, ওই যে ডিবিসি, আরো পত্রিকা করেছে কি দৈনিক বাংলা, ইকবাল সোভান চৌধুরীকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে দাওয়াত দেওয়া হয়েছে নাবিদুল হক, মেয়র ছিল আনিসুল হক, ভুয়া নির্বাচনের মেয়র, তার ছেলে, নাগরিক টিভির মালিক। দাওয়াত দেওয়া হয়েছে আহমেদ শায়ান ফজলুর রহমান, সালমান রহমানের ছেলে, আছে দেশে আছে কি আমি জানি না, সালমান রহমানের ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে ওই যে বসুন্ধরার 2 ছেলে, তাদের তো একাধিক মিডিয়া, সাইম সোভান আনভীর, আরেকটার নাম বোধহয় কি সাফওয়ান সোভান বা এই ধরনের কিছু, দাওয়াত দেওয়া হয়েছে। সাইম সোভান, কামাল মজুমদার, সাবেক শেখ হাসিনার সাবেক এমপি, প্রতিমন্ত্রী এবং মিরপুরের কুখ্যাত, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে বহুল আলোচিত ওই যে গান বাংলা টেলিভিশনের মালিক, বোধহয় এখন অ্যারেস্টেড কিনা আমি জানি না, বের হয়ে গেছে, কৌশিক আহমেদ তাপস। আরেকজন হলো গোপালগঞ্জের আরেকজন আছেন নাসির উদ্দিন সাথী, মাই টিভির মালিক, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আচ্ছা, শেখ হাসিনার মন্ত্রী ছিল গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গাজী গোলাম মর্তুজা, জি টিভির মালিক, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। শফিকুর রহমান শেখ হাসিনার এমপি ছিল, চাঁদপুরের প্রেস ক্লাব জবরদখল করেছিল, বহু কিছুর মালিক। তার মধ্যে সে আবার সিটিজেন টিভি নামের একটা টিভির লাইসেন্স নিয়েছে, এই টিভির কোনো অস্তিত্ব আমি জানি না, আপনারা আমার চাইতে ভালো জানবেন। শফিকুর রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। শেখ কবির হোসেন, শেখ হাসিনার বাপের চাচাতো ভাই, এখানে দেখছি যে সে চ্যানেল 24 এর চেয়ারম্যান, আমি জানতাম না এটা, এই চিঠির বরাতে জানলাম, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তারপরে আরো বিতর্কিত লোকজন আছে এখানে, বাট আমি রাজনৈতিক দিয়ে যে সৈয়দ সামাদুল হক নামের একজন, কি বাংলা টিভি নাকি, এর ব্যাপারে অনেক উল্টাপাল্টা নিউজ পত্রিকা দেখলাম। অভিজিৎ চৌধুরী, দুরন্ত টিভি। মহিবুল হাসান চৌধুরী, বিজয় টিভি, ব্যবস্থাপনা পরিচালক, বিজয় টিভি, এই যে সাবেক শিক্ষামন্ত্রী শেখ হাসিনার চিটাগাংয়ের মহিউদ্দিন চৌধুরীর ছেলে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। নিশ্চয়ই সে পলাতক বলেই আমি জানি।
এরকম, হ্যাঁ, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এই কাজী জাহিদুল হাসান কি এই শেখ হাসিনার এমপি ছিল? কাজী নাবিলের ভাই, মানে কাজী শাহেদের ভাই? না, না, বোধহয় অন্য কোনো কাজী। যাই হোক, দীপ্ত টিভি কোন রাজনৈতিক আনুকূল্য ছাড়া তো এসব টেলিভিশনের লাইসেন্স কেউ পায়নি। সাফওয়ান সোবহান, একটু আগে বলতে ভুলে গেছিলাম, শায়েম সোবহান এবং সাফওয়ান সোবহান শাহ আলমের দুই ছেলে, এবং 71 টিভির মালিক মোস্তফা কামাল, হ্যাঁ, এরা সব দাওয়াত পেয়েছে। এখন এদের সঙ্গে আলোচনা করে কমিশন কি সুপারিশ তৈরি করবে, এটা হলো সবচাইতে বড় প্রশ্ন। এবং কমিশন এই টেলিভিশনের লাইসেন্স যারা পেয়েছে এদেরকে গণমাধ্যম বিবেচনা করে, সেই গণমাধ্যমের সঙ্গে আলাপ আলোচনা করে, তাইলে সংস্কারটা কোথায় হবে, কিসের হবে? ফ্যাসিবাদের প্রচার যন্ত্র এবং সত্যিকারের গণমাধ্যম, এই দুটোর অবস্থান তো আগে পরিষ্কার হতে হবে, এই দুটোকে তো সেপারেট করতে হবে। এবং এই যে অ্যাটকোর ইকবাল সোবহান চৌধুরী, এরা সবাই আবার কেউ কেউ অ্যাটকোর নির্বাহী কমিটি তো আছে, নির্বাচিত, সোকল নির্বাচনে নির্বাচিত হয়েছে। আমরা জানি এখন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে অনেকেই, সেটা রাজনৈতিক দলের হোক বা দলের বাইরের হোক, অনেকেই এই সমস্ত বড় বড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। এবং আমার কাছে তথ্য আছে যে তাদের অনেকেই তদবির করছে যে এদেরকে যাতে স্পর্শ করা না হয়। তো এগুলা তো হয় আমাদের দেশে, কিন্তু গণমাধ্যম কমিশনও কি একই বিবেচনাতে চলবে? মানে সংস্কারের তো মূল জায়গা হওয়ার কথা এইটা, যে ফ্যাসিবাদের প্রচার যন্ত্র কোনগুলো এবং ফ্যাসিবাদের অংশ কারা, ফ্যাসিবাদের দোসর কারা, এগুলাকে চিহ্নিত করে গণমাধ্যমকে একটা গণমাধ্যমের চরিত্রে নিয়ে আসা। যদি সেটাই না করা যায়, সেই প্রাথমিক সিদ্ধান্তটাই যদি না নেওয়া যায়, তাহলে এই কমিশনের কাছে আমরা কি আশা করব? আমি জানি না কামাল ভাই তার কাছে কি ব্যাখ্যা আছে, তিনি কি ব্যাখ্যা দেবেন। এবং যে অ্যাটকোটা আছে, আমরা জানি যে একটা কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে সোকল্ড, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বহু দোসর আবার অ্যাটকোতে নতুন ভাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছে। এগুলো এই অ্যাটকো ভেঙে দেওয়া দরকার, অ্যাটকো নতুন করে নির্বাচন হওয়া উচিত। এখন অ্যাটকোর আবার কেউ কেউ জেলখানায়ও আছে। তো এইগুলো আমি মনে করি কমিশনের এখতিয়ারের বাইরে না, বা কমিশনের কার্যপরিধির বাইরে এগুলো না। কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে তারা গণমাধ্যম হিসাবে কোনটাকে ট্রিট করবে, নাকি সোকল্ড গণমাধ্যমের নাম নিয়ে, চেহারা নিয়ে যেগুলো আছে এগুলো সবকিছুকেই তারা গণমাধ্যম হিসাবে বিবেচনা করবে। আমি একজন সাংবাদিক, আমি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে শুধু না, গণমাধ্যমের স্বাধীনতা, এটার পেশাদারিত্ব, এটার বস্তুনিষ্ঠতার জন্য যতটুকু ভূমিকা রাখার আমি সেটা সবসময় রাখতে চাই। কিন্তু গণমাধ্যমের নামে, গণমাধ্যমের অবয়বে মাফিয়াতন্ত্রের প্রচার যন্ত্র, ফ্যাসিবাদের সুরক্ষা দেবার ব্যবস্থা, এটাকে অ্যাড্রেস করাই এই কমিশনের প্রধান কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। আশা করব কমিশন এ ব্যাপারে তার অবস্থান জানাবে এবং তার সত্যিকার অবস্থান। সাধারণ মানুষ তো বছরের পর বছর ধরে সরকারের নানান ধরনের সার্কাস উপভোগ করে আসছি, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সার্কাসের মাত্রা ছাড়িয়ে গেছে চরমভাবে। সরকারের উপদেষ্টারা, ছাত্র সমন্বয়ক কিংবা কথিত বিপ্লবীরা যে হুঙ্কার ছাড়ছেন, সরকারের ভিতরে বা প্রশাসনের মধ্যেও এখনো ফ্যাসিস্টদের দোসররা রয়েছে, তাদের উৎখাত করতে হবে। উৎখাত করে না কেন? কেন পারছে না? আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি যে তাদের ভাষাতেই যারা ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগের দোসর, তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে কিংবা বিশেষ উপঢৌকন নিয়ে, চাঁদা নিয়ে তাদেরকে বহাল তবিয়তে রেখেছে, ছাড় দিয়ে রেখেছে। আগেও অনেক ধরনের প্রমাণ দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, আজকেও দেব। শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন কেন? পেছনে তো নানান কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কথিত এক শ্রেণীর সাংবাদিকদের নির্লজ্জ দালালি, সীমাহীন চাটুকারিতা, তাবেদারি। শেখ হাসিনা যা বলেছেন তালি বাজিয়েছেন, তেল মেরেছেন, বাহা বাহা করেছেন, শেখ হাসিনা উৎসাহিত হয়েছেন। সেই সাংবাদিকদের অনেকের নামে হত্যা মামলা হয়েছে এই সরকারের সময়, যদিও সেই হত্যা মামলাগুলোর সঙ্গে আমি একমত নই, কিন্তু তাদের বিরুদ্ধে তো অসংখ্য অসংখ্য অভিযোগ রয়েছে। সেই তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ কেউ বুক ফুলিয়ে চলাফেরা করছে, সরকারের উপর মহলে উঠা ব্যবসা করছে। যেমন 11টি সংস্কার কমিশন হয়েছে, বাংলাদেশে বিপ্লব বয়ে দেবে, নানান ধরনের সংস্কারের মাধ্যমে এই সংস্কার কমিশনগুলো তো বিতর্কিত হয়েছে। তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন, এটিও কম বিতর্কিত নয়। আমি সে বিষয়ে যাচ্ছি না। আপাতত যে বিষয়টি তুমুল আকারে বিতর্কের সৃষ্টি করেছে তা হচ্ছে
আগামী 27 জানুয়ারি এই কমিশন গণমাধ্যম মালিক, ইলেকট্রনিক চ্যানেলের যে মালিকেরা রয়েছেন, তাদের যে প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স, অ্যাডকোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। বেশ ভালো কথা, এটা করতেই হবে। কিন্তু সেখানে কাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে? সব টেলিভিশনের মালিকেরা রয়েছেন বা প্রতিনিধি রয়েছেন। তার মধ্যে যেমন ইকবাল সোবহান চৌধুরী, ডিবিসি নিউজ চ্যানেলের তিনি চেয়ারম্যান, এবং তার নামেই বা অন্য কারোর নামেই লাইসেন্স রয়েছে। যাই হোক, যে সেটি বড় কথা নয়, তার টেলিভিশন এটি আমরা সবাই জানি। এবং তিনি অ্যাডকোর মানে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স, এই অ্যাসোসিয়েশনের তিনি হচ্ছেন কোষাধ্যক্ষ। ইকবাল সোবহান চৌধুরী সম্পর্কে আমরা জানি না। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সাংবাদিক সমাজ, বিএনপিপন্থী, আওয়ামীপন্থী, জামাতপন্থী সাংবাদিকরা এক কাতারে এসে মিলেছিল, দুর্বার গণ আন্দোলন মানে সাংবাদিক গণমাধ্যম কর্মীদের আন্দোলন গড়ে তুলেছিল, তার সঙ্গে বিট্রে করে সাগর রনির রক্তের উপর দিয়ে ইকবাল সোবহান চৌধুরী আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তারপর সেই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আজও জমা দেওয়া হয়নি, শতাধিকবার র্যাবের থেকে সময় নেওয়া হয়েছে। যাই হোক, এই ইকবাল সোবহান চৌধুরী তো উপদেষ্টা হলেন সাবেক প্রধানমন্ত্রীর, এবং তার চ্যানেলের, তার নিজের যে দাবেদারি সরকারের প্রতি, নির্লজ্জ যে খবর পরিবেশনা একাধারে আওয়ামী লীগ সরকারের পক্ষে, তিনি কিভাবে অ্যাডকোর নির্বাচনে জয়ী হন? কদিন আগেই নির্বাচন হয়েছে, আর তাকে কিভাবে এই গণমাধ্যম সংস্কার কমিশনে আমন্ত্রণ জানানো হয়? সংস্কার কমিশনগুলো তো অবশ্যই সরকারের ইঙ্গিতে চলছে, কথা যদি বলেন কেউ না দ্বিমত পোষণ করেন, করতে পারেন, কিন্তু স্পষ্ট তার উদাহরণ তো রয়েছে। যাই হোক, এর বাইরে আরো অনেকে রয়েছেন, যেমন আমি এক এক করে কয়েকজনের নাম বলি। সাফওয়ান সোবহান, কে টি স্পোর্টসের তিনি ব্যবস্থাপনা পরিচালক। আরেকজন আছেন সায়েম সোবহান আনভীর, এই নামটা পরিচিত আমাদের সবার কাছে, তাই না? সায়েম সোবহান আনভীর দুই ভাই, তিনি আবার নিউজ 24-এর ব্যবস্থাপনা পরিচালক। এই যে সায়েম সোবহান এবং সাফওয়ান সোবহান, কার ছেলে? বসুন্ধরার চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের ছেলে। তাদের অপকর্ম, তাদের কুকীর্তি, হত্যাকাণ্ডের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, মুনিয়া সহ অসংখ্য মানুষের, এবং এই শাহ আলম আহমদ আকবর সোবহান তো বলেছিলেন 5 আগস্টের 3-4 দিন আগেই, যতদিন শেখ হাসিনা থাকবেন তাকে সমর্থন দিয়ে যাবেন, এমনকি তার মৃত্যুর পরেও তাকে সমর্থন দিয়ে যাবেন। সেই আহমদ আকবর সোবহানের টেলিভিশন দুটি, টি স্পোর্টস এবং নিউজ 24, তার যারা ব্যবস্থাপনা পরিচালক, 2 গুণধর পুত্র, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ফ্যাসিস্টদের দোষর নন, তাই তো? আচ্ছা, এরপরে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে? কৌশিক হাসান তাপস, গান বাংলা চ্যানেলের যিনি কর্ণধার, যেই গান বাংলা চ্যানেলে আমাদের হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি, নানান ধরনের যে গান, আমাদের বৈচিত্র্যময় গান, তার যে 12টা বাজিয়ে দিয়েছে ফিউশনের নামে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল সঙ্গীত সব কিছু ধ্বংস করে দিয়েছে। এবং তার এই চ্যানেলের আড়ালে যে কোটি 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 টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি মামলা সংক্রান্ত আসামি, আবার তার বিরুদ্ধে আরও অনেক ধরনের সম্ভবত মামলা রয়েছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে কাকে? শফিকুর রহমান, সাবেক এমপি, শেখ হাসিনার ফ্রেন্ড, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত ব্যক্তি। সম্মান প্রদর্শন করে আমি তার সম্বন্ধে আমার এই 2টি লাইন বলছি তার সম্পর্কে। তার টেলিভিশনটি তো আলোর মুখই দেখেনি, সিটিজেন টিভি, লাইসেন্স নিয়ে রেখেছেন। আমি বুঝলাম না, আমার মাথা আসছে না, আমার যদি ভুল না হয়ে থাকে, সেটা তো আত্মপ্রকাশই করেনি। এই টেলিভিশনের প্রতিনিধিকে কিভাবে আমন্ত্রণ জানানো হয়? বড় অদ্ভুত সব কাণ্ড ঘটছে। আচ্ছা, এরপরে কে আছেন? আরিফ হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক, কি নির্লজ্জ দালালি করেছে, দুর্নীতি করেছে, শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তিনি আটকও হয়েছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আর যদি কারো কথা বলতে হয়, মানে আমি এই মুহূর্তে আর কাউকে খুঁজে পাচ্ছি না। আরো অনেকে আছেন, যেমন মহিবুল হাসান চৌধুরী নওফিল, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক, সাবেক শিক্ষামন্ত্রী, বা কামাল আহমদ মজুমদার, মোহনা টিভির চেয়ারম্যান,
সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী, তাদেরটা ধরে নিলাম যে তারা দলীয় লোক আওয়ামী লীগের, কিন্তু মামলা তো রয়েছে। কিভাবে তাদের পরামর্শ নিয়ে, তাদের বুদ্ধিমত্তার সংমিশ্রণে গণমাধ্যমের সংস্কার হবে? ধরে নিলাম তারা যেই বুদ্ধি পরামর্শগুলো দিবে সেগুলো আমলে নেওয়া হবে না, ফর্মালিটিসের খাতিরে নিয়ে আনা হয়েছে বা তাদেরকে ডাকা হয়েছে। কেন? একদিকে চিৎকার করবেন ফ্যাসিস্টদের দোসরদের খুঁজে বের করতে হবে, আর ফ্যাসিস্টদের দোসররা প্রকাশ্যে এসে বৈঠক করবে সরকারের প্রতিনিধির সঙ্গে। কি অদ্ভুত। এবং এর আগে একটি মন্তব্য আপনাদের জানিয়েছি যে ইন্ডিয়ান এক্সপ্রেসে, ভারতের যে গণমাধ্যম প্রভাবশালী, সেখানে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন, তাদের সাক্ষাৎকার নিয়ে আছে, তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস উইং, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং প্রতিবাদ জানিয়েছে যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা, নানান ধরনের দুর্নীতি মামলা রয়েছে। তাদের বক্তব্য কিভাবে ইন্ডিয়ান এক্সপ্রেস ছাপে প্রকাশ করে এবং সব ধরনের নীতিমালা, সাংবাদিকতা নীতিমালা অনুসরণ না করে এই ধরনের প্রতিবেদন হচ্ছে। প্রেস উইং এই বিষয়ে কি ধরনের বিবৃতি দেবে? গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা, যাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা এবং যাদেরকে আমরা স্পষ্টভাবে চিনি দালাল হিসেবে, তাবেদার হিসেবে, চাটুকার হিসেবে, তাদেরকে যে নিয়ে এসে জামায় আদর করে বসিয়ে তাদের মতামত গ্রহণ করা হবে, প্রেস উইং এইগুলো দেখবে না, এখানে কোনো বিবৃতি দিবে না। সবকিছু ভাউতাবাজি চলছে, নাটক চলছে, সার্কাস। আমাদের কি করার? আমরা দেখি, উপভোগ করি, উপভোগ করতে ভালোই লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, হয়তোবা আর এই সরকার অনেক কমিশন গঠন করেছে, কোনো কমিশনে দেওয়া হয়নি। এই কমিশনে কেন দেওয়া হবে? এই কমিশনে দেওয়া হয়তোবা সরকার বলতে যাচ্ছে যে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আসলে আসছে, না আসলে না আসলে। তো যতটুকু আমরা জানি যে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হয়তো অনেকেই দেশে নেই, কারণ সবাই পালাতক অবস্থায় আছে। আর তারা যদি আসে, আমার মনে হয় না তারা স্বাভাবিকভাবে সেখানে সে সংস্কার কমিশন অধিবেশনে তারা কথা বলতে পারবে, কারণ তাদেরকে হয়তো অ্যাকসেপ্ট করবে না সাধারণ মানুষ, এবং ওখানকার যে সমস্ত বুদ্ধিমান মানুষরা থাকবেন, দেশপ্রেমিক মানুষরা থাকবেন। তো তারপরে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে সরকার কি আসলেও তাদের প্রতি দুর্বল নাকি? কারণ কেন তাদেরকে দাওয়াত দেওয়া হবে? এর দ্বিতীয় কথা, কারণ তাদেরকে তো মানুষ একদম রিজেক্ট করে দিয়েছে। কালকে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন আওয়ামী লীগ এবং ভারতপন্থীদের কোনো রাজনীতি চলবে না, শুধুমাত্র বিএনপি জামাত এবং বাংলাদেশি পন্থীদের রাজনীতি চলবে। তাহলে কেন আবার আওয়ামী লীগপন্থী বা ভারতপন্থী, এই যে ইসকনের একজন নৌফের, সে তো ইসকনের একটা দাদা, পাক্কা গুড়া একটা এই ভারতীয় এজেন্ট, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। মানে বিষয়গুলো হয়তো আমরা চিন্তা করলে অনেক কিছু না, অনেক কিছু। কারণ সরকারের ভিতরে হয়তো বা যে লোকগুলো আছে তারা সরকারের লোক, এটাও কিন্তু এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এখনও তারা আছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্য, পুনর্বাসন করার জন্য তাদের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।